দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি, সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলছে জামাত। ক্ষমতা ধরে রাখার কোনো ইচ্ছা নেই বললেন ডক্টর ইউনূস, ডিসেম্বরে হতে পারে ভোট। জাতিসংঘের প্রতিবেদন হবে অকাট্য দলিল, হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির অভিযোগ। প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠালো ঢাকা। শাহবাগে আজও শিক্ষকদের উপর জলকামান, চাকরিচ্যুত পুলিশের কর্মসূচিতে লাঠিচার্জ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: ফেসবুক, ইউটিউব আর টিকটকে সরব নারায়ণগঞ্জের ডিজিটাল পীর, রমরমা আয়োজনে টাকা ওড়ানোর দরবার। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি, পাশাপাশি আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার পক্ষেও নয় দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা। একই সঙ্গে বিএনপি আশা করে ভারত শেখ হাসিনাকে ফেরত দিয়ে বিচার কাজে সহযোগিতা করবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ, নির্বাচন সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে। কবে নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে, এটাই ওদের সঙ্গে এই পর্যন্তই আলোচনা হয়েছে। আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার বিরোধী বিএনপি মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটি স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশের একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কোন দল রাজনীতি করবে আর কোন দল নিষিদ্ধ হবে তা জনগণই সিদ্ধান্ত নেবে। আমরা আজকে এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয় জামাত। নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই জাতীয় নির্বাচন চায় বলে কমিশনকে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, রাষ্ট্রের সংস্কার নয়, শুধু নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার অতি জরুরি, অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে। এক্ষেত্রে জামাত ইসিকে নির্বাচনের কোনো দিন, মাস, সময়ক্ষণ বেঁধে দেয়নি। অপর এক প্রশ্নের জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। আমরা পরিষ্কার বলেছি, নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার শেষে ডিসেম্বর নাগাদ হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের আলোচনায় এমনটাই জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার আমলে লুটপাটে বিপর্যস্ত অর্থনীতি এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট।
দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এর ইন্টারেক্টিভ প্ল্যানারি সেশনে সিএনএন-এর বেকি অ্যান্ডারসনের মুখোমুখি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতে জুলাই অভ্যুত্থান এবং তার দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন। এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠন প্রক্রিয়া চলছে, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট চলে এসেছে, তার উপর ভিত্তি করে সব দলের ঐকমত্যের ভিত্তিতে হবে জুলাই চার্টার এবং তার ধারাবাহিকতায় নির্বাচন। So when we go to the political parties and so on, see which are the recommendations all agree, so that we take that as a charter and then implement that and hold an election. Election will be held as early as probably December of this year. ক্ষমতা ধরে রাখার কোনো আকাঙ্ক্ষা নেই বলেও জানান প্রধান উপদেষ্টা। When my job is done, hand over the responsibility to the elected government, I go back to what I enjoy doing most. This is what I've dedicated my life. বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রকাশিত প্রতিবেদনকে হাসিনার অপকর্মের দলিল বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। About the killing, about the disappearance of people, torture chambers, how students were shot by the police and army under the order of the Prime Minister. So they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that, look, we are saying that these are all fabricated. So we have a United Nations document on that. সামাজিক ব্যবসা কিভাবে আগামী দিনের পৃথিবীকে বদলে দিতে পারে তাও তুলে ধরেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। We do business to make money. That's understood all over the world, maximization of profit. I said, you do that. And then on the side, you have the charity. You give away money. I said, there's a third way. This was missing. So I wanted to install the third one. I call it social business. এর আগে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সাথে সৌজন্য দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সংবিধান সংস্কারে গণভোট হবে কি না তা অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোই ঠিক করবে বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সংস্কার করার ঐক্যমত আছে। রাষ্ট্রধর্ম নিয়ে কমিশন সদস্যদের মধ্যে ঐক্যমত না হওয়ায় তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বলেও জানান কমিশন প্রধান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজে নিম্মি। কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা। সংবিধান সংস্কার কমিশনের প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যরা। কমিশন প্রধান বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কিনা তা ঠিক করবে এই সরকার এবং রাজনৈতিক দলগুলো। এই গণভোটের মাধ্যমে এই সরকার করতে পারবে কিনা, গণভোটের মাধ্যমে এই সরকার করতে পারবে কিনা, এটা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে। এটা আমাদের সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের টিওআর এর মধ্যে সেটা নেই। এ সময় তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের আগে অনেক সংস্কার সম্ভব। নির্বাচনের আগে অনেকগুলো সংস্কার সম্ভব এবং যেগুলো আশু করা সম্ভব সেগুলো ইতিমধ্যেই সরকারের কাছে 5টি কমিশনের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে, ফলে কিছু সংস্কার অবশ্যই হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদে এমপিদের ভোটাধিকার নিয়ে সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তনের সুপারিশ করা হয়েছে বলেও এ সময় সংবাদ সম্মেলনে জানান তিনি। যেগুলো আছে বিদ্যমান প্রতিষ্ঠান সেগুলো শক্তিশালী করা, স্বাধীন করা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের বিচারের প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারকে আবারও চিঠি দেওয়ার পরামর্শ আইনজ্ঞদের। প্রতিবেদনটি বিচারের ক্ষেত্রে প্রয়োগ পদ্ধতিও অনুসরণ করার পরামর্শ তাদের। প্রতিবেদনে দেয়া সুপারিশ মানা বাধ্যতামূলক নয় বলেও জানান আইনজ্ঞরা। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। বাংলাদেশে গত জুলাই আগস্টে প্রায় 1400 জনের মতো নিহত হয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার নির্দেশদাতা হিসেবে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ নেতারা। গত বুধবার জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের 114 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। এর 2 দিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনা ও তার সরকারের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ। এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে
এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি। আইসিসিতে যাবার প্রয়োজন নেই। জাতিসংঘ যখন তদন্ত করে আপনাকে স্বীকৃতি দিচ্ছে যে এখানে এটা হয়েছে, তা আইসিসিতে আবার যাবার প্রয়োজন তো নাই। জাতিসংঘের সুপারিশ অনুযায়ী গণহত্যার সঙ্গে যুক্ত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করার পরামর্শকে সমর্থন জানান তিনি। দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা রাষ্ট্রের সিদ্ধান্তের ব্যাপার, তবে দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেই দল বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আইনে আছে। সেক্ষেত্রে দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা বা অভিযোগ নিয়ে কাজ করার সুযোগ আছে। আইনজ্ঞরা বলছেন জাতিসংঘের প্রতিবেদন জুলাই আগস্টের বিচারে কাজে লাগাতে পারবে। মামলার চার্জশিটে উল্লেখ করতে হবে এই প্রতিবেদন সম্পর্কে। এটা এভিডেন্সে নিয়ে আসা সুনির্দিষ্টভাবে, এটা রায় যখন লেখা হবে তখন এর উপরে ভিত্তি করে কোর্ট রায় দিবেন, কিন্তু ওই রিপোর্টটি কোর্টের উপরে বাধ্যকর নয় যে ওটার উপর নির্ভর করতেই হবে। তবে মৃত্যুদণ্ড বাদ দেওয়া সহ অন্যান্য সুপারিশ মানতে বাধ্য নয় ট্রাইব্যুনাল। তারা বলেছে মৃত্যুদণ্ডটা উঠিয়ে দিয়ে সেখানে যাবজ্জীবন করা যেতে পারে, কিন্তু আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা আইসিটি, এটাতে মৃত্যুদণ্ডের বিধান আছে। এটা তাদের সুপারিশ, এটা সরকার মানতে বাধ্য না, আর এই রিপোর্টটি এই ট্রাইব্যুনালের উপরও বাধ্যকর নয়। প্রতিবেদনটি ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সহযোগিতা করতে পারে বলেও পরামর্শ এই আইনজ্ঞের। কূটনৈতিক প্রক্রিয়াতেই চেষ্টা করতে হবে এবং আমরা বলবো যে এই চুক্তি আছে, এই চুক্তির ভিত্তিতেই আমাদের তাকে ফেরত দিতে হবে। ভারতে যারা এখন পালিয়ে আছে এবং বেশিরভাগ যারা আওয়ামী লীগের বড় নেতা মন্ত্রী যারা আছে, ইনক্লুডিং দ্য ফরমার প্রাইম মিনিস্টার, ওখানে আছেন না, তো তারা তো এটার ভিত্তিতে চাইতেই পারে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। জুলাই ও আগস্ট গণহত্যায় দেশ জুড়ে 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা সমন্বয় সেলের প্রধান সালাউদ্দিন খান। শেখ হাসিনার সঙ্গে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। এ সময় 848 নেতাকর্মী শহীদের তালিকা সহ অডিও, ভিডিও ও 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। গত 1 জুলাই থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে কোটা বিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করেন অসংখ্য নেতাকর্মী। সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপক্ষে যে বিএনপিতে সমর্থন দিয়েছিল, সেই সমর্থনের পরিপ্রেক্ষিতে আমাদের যে সমস্ত লোক শহীদ হয়েছেন, ছাত্র সহ মূল দল সহ শহীদ হয়েছে, তাদের তালিকা আমরা জমা দিয়েছি। আমরা ন্যায় বিচার চাই। জুলাই আন্দোলনে নির্বিচারে হত্যার ঘটনায় নির্দেশদাতা এবং নেতৃত্ব দেয়াদের বিদ্যমান আইন ও আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে জবাবদিহিতা নিশ্চিত করা সহ 41 সুপারিশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির সঙ্গে জড়িত পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য, বিজিবি, আনসার ভিডিপি এবং সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণ করতে বলা হয়েছে। এছাড়া গত বছর 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোরও দ্রুত ও স্বাধীন তদন্তের সুপারিশ করেছে জাতিসংঘ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে জাতিসংঘ 5টি খাতে জরুরি ভিত্তিতে ব্যাপক সংস্কারের সুপারিশ করেছে। প্রতিবেদনে জবাবদিহিতা ও বিচার বিভাগ, পুলিশ ও নিরাপত্তা বিভাগ, নাগরিক পরিসর, রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসন সহ 5টি খাতে মোট 41টি সুপারিশ করা হয়েছে। সংস্থাটি বলছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে সবার আগে এসব খাতে সংস্কারের উদ্যোগ নিতে হবে। প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় র্যাব, ডিজিএফআই, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা এবং বিজিবি ব্যাটালিয়নে দায়িত্ব পালন করা কর্মকর্তা এবং 2024 সালে মানবাধিকার লঙ্ঘনে জড়িতরা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যেতে পারবে না বলেও উল্লেখ করা হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন সহ এ ধরনের অপরাধের তদন্ত ও বিচারের জন্য কার্যকর, স্বচ্ছ, নিরপেক্ষ ও সমন্বিত প্রক্রিয়া নিশ্চিত করার সুপারিশ করেছে জাতিসংঘ। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে এমন কর্মকর্তাদের বরখাস্ত ও অপরাধের প্রমাণ নষ্ট বা লুকানোর সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জাতিসংঘ। স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ করে বলা হয়েছে,
নাগরিক প্রতিনিধি সহ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত এ কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণমুক্ত থাকবে। জাতিসংঘ বলছে, মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতের ব্যবস্থা নিতে হবে। ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ সহ বড় মাপের দুর্নীতির মধ্য দিয়ে অর্জিত সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করার জন্য বিদ্যমান আইনে জরুরি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি দমন কমিশনের সদস্যদের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে প্রতিবেদনে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বন্দি বিনিময় চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে। তবে এর কোনো উত্তর না পেলেও আশা ছাড়েনি পররাষ্ট্র মন্ত্রণালয়। আকবর হোসেন সুমনের রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিমস্টেক সম্মেলনে যোগদান ও পররাষ্ট্র উপদেষ্টার বিদেশ সফরের খুঁটিনাটি তুলে ধরেন মুখপাত্র। বিমস্টেকের শীর্ষ সম্মেলনটা এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টিও উঠে আসে ব্রিফিংয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রিটির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে। কূটনৈতিক পত্রের সাথে ওইখানে থিক সেট অফ ডকুমেন্টস এটা এনক্লোজার হিসেবে গেছে। ওইটার মধ্যে কী কী জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে। তো আমরা ধারণা করি যা যা কাগজ ওইখানে থাকা দরকার সবগুলা ওইখানে আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ হ্যাজ বিন সেন্ট। জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে জানানো হয় ধন্যবাদ। বাংলাদেশ এই প্রতিবেদন ভারতকে কেন শেয়ার করবে? এটা আমাদের নিজস্ব ব্যবহারের জন্য, যেটা পাবলিক স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে অলরেডি যথেষ্ট ক্লু আছে কি করতে হবে বা কি করা উচিত বা কার দায় কী রকম। সেখান থেকে যে যার মতো করে নিজস্ব ইন্টারপ্রিটেশন বলেন বা তাদের করণীয় যেটা আছে সেটা ঠিক করবে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া সুপারিশগুলো নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার পর সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এখানে যে সুপারিশগুলো আছে সেই সুপারিশগুলোর সাথে অনেক স্টেক হোল্ডার সম্পৃক্ত আছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছত্রভঙ্গ করতে রাজধানীর শাহবাগে জলকামান ব্যবহার করেছে পুলিশ। এদিকে আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকে নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ছত্রভঙ্গ করতে সচিবালয়ের সামনে লাঠিচার্জ করা হয়েছে। অপরদিকে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের বাতিল হওয়া নিয়োগ ফিরিয়ে দেওয়ার দাবিতে বৃহস্পতিবারও শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। সে সময় তাদের ছত্রভঙ্গ করতে এভাবেই ব্যবহার করা হয় জলকামান। পরে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। টানা ৮ দিন ধরে তাদের এই আন্দোলন। পুলিশ মহিলাদের দৌড়া দৌড়া আমাদের এখান থেকে 5 জন নারীকে নিয়ে গেছে। আমার বাবা যখন শুনছে যে আমার চাকরি হয়েছে, আমার বাবা তখন অসুস্থ ছিল, তখন বলে কি মা আমি খুশি হয়েছি। আমি আমার বাবাকে আধা ঘন্টা জড়িয়ে ধরে বলেছি, বাবা এই যে আমার কত কষ্টের সাফল্য। আমরা 8 দিন যাবত এই জায়গায় আন্দোলন করতেছি। এই সরকার আমাদের নিয়োগ দিয়ে সরকার আমাদের নিয়োগ ফিরিয়ে নিচ্ছে। আবার আমাদের সাথে কেন এই বৈষম্য হবে, আমরা এটা মানি না। এদিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় দুপুরে সচিবালয়ের সামনে লাঠিপেটার শিকার হন আওয়ামী লীগ সরকারের আমলে নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থানের চেষ্টা করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ফিরিয়ে দেয়। তবে পুলিশ দাবি করেছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরাই তাদের উপর হামলা চালায়। ওরা অ্যাটাক করছে, ওরা এখানে যাবে না, ওরা উল্টা দিকে আমাদের অ্যাটাক করছে।
এদিকে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে পুলিশ। দুপুরে জলকামান ব্যবহার করে লাঠিচার্জ এবং সবশেষ 3 দিক থেকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবির বিষয়ে সরকার আন্তরিক, তবে আদালতের সিদ্ধান্তের পর পদক্ষেপ নেওয়া যাবে। 21 টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। যে রিট পিটিশন হয়েছিল তার এগেনস্টে দাঁড়িয়েছে, রেজাল্ট হওয়ার পরে মন্ত্রণালয় যখন দেখলো মন্ত্রণালয়ের পক্ষে আসেনি এই রায়, তখন মন্ত্রণালয় আপিল করেছে। তাহলে আপিলটা তো ওই শিক্ষকদের ফেভারেই আপিল করা, আমরা আপিল করেছি এবং আমরা আইনগতভাবে এই বিষয়টাকে দেখছি। এই ক্ষেত্রে মন্ত্রণালয়ের কিন্তু একটা কোর্টের বিবেচিত বিষয়ের উপরে কোনো রকম কোনো কিছু করার সুযোগ নেই। অনেক পীরের কথা তো আপনারা শুনেছেন, কিন্তু এই ডিজিটাল যুগে অ্যানালগ পীর কি ভালো লাগবে? আজকে এমন এক আস্তানায় আপনাদের নিয়ে যাব যেখানকার পীর টিকটক, ফেসবুক, ইউটিউব সবই ব্যবহার করেন, যেখানে আছে নাচ গান আর টাকা ওড়ানোর দরবার। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় নারায়ণগঞ্জের বন্দর এলাকার টিকটক পীরের আস্তানার খবর জানাচ্ছেন আলী আহমেদ। নাচ আর গানে মাতোয়ারা টিকটক পীর শামীম সিরাজ শাহ, ইফতি সিরাজ শাহ ও মারুফ সিরাজ শাহ। ইফতি আর মারুফ নাচেন টিকটক রিলসেও। দরবারে নাচের তালে ওড়ান বান্ডেল বান্ডেল টাকা। সেই টাকা নেন ভক্তদের কাছ থেকে। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় বাপ বেটা 3 পীরের এই আস্তানায় রয়েছে ভক্তদের শক্ত দল, যারা নিয়ন্ত্রণ করে সবকিছু। পীর ভক্তি তাদের এতটাই করেন সেজদাও। যারা নাকি সেজদা করে এবং যারা সেজদা নেয় উভয় পক্ষ মুশরিক। শামীম সাহেব বয়ানে বিভিন্ন সময় থাকে ধর্মের অপব্যাখ্যাও। পিশাব আল্লাহ না, আবার আল্লাহ থেকে জুদাও না। ওই যারা মাজার ভাঙতে চায়, উশৃঙ্খল করতে চায়, খুব খারাপ। এটা ধৈর্যের বাঁধ ভেঙে গেলে অসুবিধা হইব। দরবার ঘিরে আশপাশে বসে নেশার আসর, যেখানে রাত দিন চলে মাদক সেবীদের উন্মত্ত বিচরণ। নেশায় বুধ যুবকদের পকেট কাটে মাদক ব্যবসায়ীরা। ধর্মের অপব্যাখ্যা আর অপসংস্কৃতি রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ইসলামী চিন্তাবিদরা। সেখানে যে সেজদা দেওয়া, তারপরে মাদকের আখড়া, এরপরে বিভিন্ন ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডগুলি করা, এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না। পরিকল্পিতভাবে তারা এটা করে। অনেকগুলো হচ্ছে যে তারা ব্রোকারি টাইপের করে দেখাচ্ছে যে মানুষ এখানে অকাতরে দান করছে, আবার কিছু পাগল লোকও তারা জোগাড় করছে। 21 টেলিভিশন যেন টিকটক পীরদের আস্তানার খবর ইতিবাচকভাবে প্রকাশ করে, সেজন্য টিমকে বিশেষ আপ্যায়নের নির্দেশ দেন পীর। আর সেই নির্দেশ পালনে জোর চেষ্টা চালান তার আস্থাভাজন ভক্ত। আলী আহমেদ, 21 টেলিভিশন। এই নিয়ে বিস্তারিত দেখবেন আজ রাত 9:30 21 চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। নির্দেশনার পরও মিটারে চলছে না সিএনজি অটোরিকশা, ভাড়া পুনর্নির্ধারণের দাবি। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। অপারেশন ডেভিল হান্ট নামে নিরাপত্তা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় 2000 মানুষ গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি জানান, দীর্ঘদিনের দমনপীড়নে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছিল। তবে একই ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেন মীনাক্ষী গাঙ্গুলি। অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে বলেন, বিরোধীদের ডেভিল হিসেবে চিহ্নিত করলে তা নিরাপত্তা বাহিনীকে নির্যাতনে ইন্ধন যোগাতে পারে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দেওয়ার আহ্বান জানায় HRW।
অপারেশন ডেভিল হান্টে দেশের বিভিন্ন জায়গায় গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্যান্য অপরাধীদের। অভিযানের পঞ্চম দিনে গ্রেফতার করা হয় ১,৬৬৫ জনকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ডেভিল ধরতে চলছে যৌথ বাহিনীর অভিযান। রংপুরে হারাগাছা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম খান, মহানগর মৎস্যজীবী লীগ সভাপতি মুস্তাফিজার রহমান সহ গ্রেপ্তার করা হয় ৩ জনকে। তাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে হামলাসহ একাধিক মামলার কথা জানায় পুলিশ। ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মীসহ ১৭ জনকে। রাজশাহীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সাভারের ধামরায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৭ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় একাধিক মামলা ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার করা হয় ৬ জনকে। টাঙ্গাইলে অভিযান চালায় যৌথ বাহিনীর ২৮টি টিম। ছাত্র জনতার আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার করা হয় ১২ জনকে। পাবনায় গ্রেপ্তার করা হয় ২ জনকে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এদিকে অপরাধীদের ধরতে প্রয়োজনে ইজতেমা ময়দানেও অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শন করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে যে অভিযান চলছে তাতে অপরাধীরা ছদ্মবেশে মুসল্লিদের সাথে লুকিয়ে থাকতে পারে। সেজন্য কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। আমি তাবলিগ জামাতের মুরব্বী ভাইদেরকে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের লোকদেরকে চিনেন। যদি কোনো আগন্তুক, কোনো সন্ত্রাসী আপনার মনে হয় দেশের অন্য প্রান্ত থেকে ডেভিল হান্টের নামে আমরা যেই অভিযান চালাচ্ছি সেই অভিযানের প্রেক্ষিতে আপনার এখানে এসে ভর করছে, আপনাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আপনারা সেটি লক্ষ্য রেখে আমাদের হাতে ধরিয়ে দিবেন। গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদ কাশেমকে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। এর আগে হামলায় শহীদ শিক্ষার্থী কাশেমের জানাজা হয় গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, মেট্রোপলিটন পুলিশের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজত ইসলামের নেতাকর্মী সহ স্থানীয়রা অংশ নেন। গেল ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় ১৯ শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও তার পরিবারের নামে ১৬৭ কোটি ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ ও ৮৫০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পৃথক ৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দায়ের হওয়া মামলার অন্য আসামিরা হলেন আহম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল, মেয়ে নাফিসা কামাল ও কাশফি কামাল। মামলায় কাশ্মীরি কামালের বিরুদ্ধে ৪৪ কোটি ১১,৬২,১৪৬ টাকার সম্পদ অর্জন ও ২৬ কোটি ৬৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অপর ২ মামলায় নাফিসা কামালের বিরুদ্ধে ৬২ কোটি ১৪,৭৭,০০০ টাকার ও কাশফি কামালের বিরুদ্ধে ৩১ কোটি ৭৮ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জন ও ৩৭৬ কোটি ৭১ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ এনেছে দুদক। মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল সাবেক অর্থমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজে এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তারা সুনির্দিষ্ট কোনো জায়গায় অবস্থান করছেন, এ ধরনের কোনো তথ্য পেলে আমাদের অনুসন্ধানকারী তদন্তকারী দল তারা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। গণ অভ্যুত্থানে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের অধ্যাদেশে বলা হয়েছে, একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই ধরনের নাম ব্যবহারের কারণে বিভ্রান্তি সৃষ্টির পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন করা হয়েছে। এই অধ্যাদেশে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ বিশ্ববিদ্যালয়, মেহেরপুর মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম মেহেরপুর বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এছাড়া পরিবর্তন করা হয়েছে আরও 8টি বিশ্ববিদ্যালয়ের নাম। ফেব্রুয়ারি থেকে সিএনজি অটোরিকশা মিটারে চলাচলের নির্দেশনা কার্যকর হয়নি। ট্রাফিক পুলিশ বলছে এই নিয়ে তারা কোনো নির্দেশনা পায়নি। আর মালিকরা বলছেন 2015 সালের গেজেটে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সে ভাড়ায় এখন সিএনজি অটোরিকশা চালানো সম্ভব নয়। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। সিএনজি চালিত অটোরিকশা চালুর প্রথম দিকে মিটারে নির্ধারিত ভাড়া ও যাত্রীদের চাহিদা মতো গন্তব্যে চলাচলের বাধ্যবাধকতা ছিল, কিন্তু সে শর্ত আর মানা হচ্ছে না। চালকদের ইচ্ছা অনুযায়ী ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। সড়ক পরিবহন আইন 2018-র 35-3 অনুযায়ী মিটারে প্রদর্শিত ভাড়ার থেকে বেশি অর্থ দাবি এবং 35-1 অনুযায়ী জমাকৃত যে সরকার কর্তৃক নির্ধারিত জমা অর্থ তার থেকে বেশি আদায়, এই দুটি কিন্তু অপরাধ এবং এই দুটি আইনের কোনো আইনই মানছে না কোনো পক্ষই। যাত্রী আমরা যদি বলি মিটারে চলেন, না মিটারে যাব না, ভাড়ায় চলেন, ঠিক না। না না, আমি মিটার বলি না, যেটা আমি আম্মাকে নিয়ে আসছি, আমি কোনো কথাই বলি না। এখন থেকে যে যাত্রী আসবে আমি বলবো হ্যাঁ আমি ভুল করছি। এখন কি নিয়ম মিটারে যাও, এটা কি জানেন আপনি? আমি তো সঠিক কইতে পারি না। 10 ফেব্রুয়ারি বিআরটি এর এক চিঠিতে অটোরিকশায় মিটারের ভাড়ার চেয়ে বেশি টাকা নিলে পুলিশকে ব্যবস্থা নিতে বলে। তবে ট্রাফিক পুলিশ বলছে এ ধরনের কোনো নির্দেশনা তারা পায়নি। চালক ও মালিকরা বলছে 10 বছর আগের ভাড়ায় সিএনজি অটোরিকশা চালানো সম্ভব নয়। 4 বার গ্যাসের দাম বাড়ছে, তাহলে আমাদের ড্রাইভার মিটারে গাড়ি কিভাবে চালাবে? আর আমরা 900 টাকা জমা নিয়ে গাড়ির যে বর্তমানে খরচ, মনে করেন বৈশা থাকা, মানে যখন জাম থাকে তখন হলো বেশি ভাড়া ওঠে, মিটারে যাইতে চায় না, তখন কন্ট্যাক্টে যায়। আর যখন রাস্তা খালি থাকে তখন হলো মিটারে যাইতে চায়। বিআরটিএ বলছে মালিক চালকদের সাথে আলোচনা করে দ্রুত ভাড়া পুনর্নির্ধারণ করা হবে। মালিককেও মানতে হবে যে 900 টাকা বেশি নিতে পারবে না, আবার শ্রমিককেও মানতে হবে যে তার মিটারে চলতে হবে, দুটাই মানতে হবে। আমরা আসলে আরও অপেক্ষা করছি যে আমরা এই ভাড়াটা পুনর্নির্ধারণ করার পর এটা আরও জোরে সোরে করা হবে। দ্রুত মিটারের ভাড়া কার্যকর হলে স্বস্তি মিলবে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। সন্ধ্যার 21 সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে ঢাকা ছাড়ছে টিম বাংলাদেশ। 17 ফেব্রুয়ারি একমাত্র প্রস্তুতি ম্যাচ। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা। এই স্লোগানে 15 ফেব্রুয়ারি রাজধানীতে শুরু হচ্ছে ঢাকা মহানগর নাট্য উৎসব 2025। বিকেলে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর নাট্য পর্ষদ জানায়, থিয়েটারে দর্শক উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টি করতে এই আয়োজন। 15 ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসব উদ্বোধন করবেন 100 নাট্য দর্শক ও মঞ্চাভিনেত্রীরা। 14 দিনের এই আয়োজনে 14টি নাটক মঞ্চস্থ করা হবে। উৎসবের প্রথম পর্যায় হবে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে এবং দ্বিতীয় ও তৃতীয় পর্যায় হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির 3টি হলে। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি, সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলছে জামাত। ক্ষমতা ধরে রাখার কোনো ইচ্ছা নেই বললেন ডক্টর ইউনূস, ডিসেম্বরেই হতে পারে ভোট। জাতিসংঘের প্রতিবেদন হবে অকাট্য দলিল, হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির অভিযোগ। প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠালো ঢাকা। শাহবাগে আজও শিক্ষকদের ওপর জলকামান, চাকরিচ্যুত পুলিশের কর্মসূচিতে লাঠিচার্জ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে।
এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 এই টিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।